প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা টাইট্রেশন রিলেটেড ম্যাথ দেখে এসেছিলাম এবং ভর সংক্রান্ত কিছু ম্যাথ দেখে এসেছি। আজকে আমরা রুল 3 বা টাইপ 3-তে টাইট্রেশন সংক্রান্তই কিছু ম্যাথ দেখব, যেগুলো সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। তো প্রথমে আজকের কোশ্চেনটা আমরা একটু দেখে নেই। এক টুকরো লোহাকে লঘু সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করে প্রাপ্ত দ্রবণকে 22 ml 0.3 মোলার অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করা হলো। লোহার ভর নির্ণয় করো। তো প্রথমে যেহেতু লোহার টুকরোটাকে আমরা সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করছি, তাহলে সেই বিক্রিয়াটা একটু দেখে নেই। তাহলে এই সালফিউরিক অ্যাসিডে লোহার টুকরা নিমজ্জিত করার পরে আমার দ্রবণে এখন কে কে আছে? ফেরাস সালফেট এবং হাইড্রোজেন গ্যাস। এর পরবর্তীতে এখানে আমি যে প্রাপ্ত দ্রবণটা, মানে যে দ্রবণটা পেলাম, এই দ্রবণটার সাথে 22 ml 0.3 মোলার অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করব। করে দেখব যে আয়রনের পরিমাণ বা লোহার ভরটা কতটুকু। তো তাহলে এখানে যতটুকু পদার্থ উৎপন্ন হয়েছে এর পুরোটা নিয়েই কিন্তু আমরা এর সাথে টাইট্রেশন করছি। বিষয়টা একটু খেয়াল রাখবো। তাহলে পরবর্তীতে অম্লীয় মাধ্যমে যে বিক্রিয়াটা, এই ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের অম্লীয় মাধ্যম মানে সালফিউরিক অ্যাসিডের সমতাকৃত বিক্রিয়াটা, যেটা আমরা পূর্বের ক্লাসগুলোতে দেখে এসেছি, সেটা আমাদের এখানে প্রয়োজনীয় যে জিনিসটা লাগবে, এর মোল সংখ্যাটা আর এর মোল সংখ্যাটা। 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং 10 মোল ফেরাস সালফেট। তাহলে এখানে এই বিক্রিয়া থেকে আমরা যে লাইনটা লিখতে পারি সেটা হচ্ছে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করে 10 মোল ফেরাস সালফেটকে। ওকে, এখানে একটা কথা হবে ফেরাস সালফেটকে। ওকে, এবার 2 মোল আর 10 মোল আমরা কমিয়ে, মানে দুপাশ দিয়ে কেটে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারিত করতে 5 মোল ফেরাস সালফেট লাগছে। ওকে, এবার আমরা জানি যে মোল সংখ্যা ইজ ইকুয়ালস টু কি? আয়তন গুণ ঘনমাত্রা। তার মানে 1 মোলের পরিবর্তে আমরা 1 লিটার 1 মোলার লিখতে পারি। অর্থাৎ এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, 1 মোলের পরিবর্তে আমরা লিখেছি 1 লিটার 1 মোলার, আর এদিকে 5 মোল ফেরাস সালফেটের পরিবর্তে আমরা লিখেছি 5 মোল ফেরাস আয়ন। একই কথা, এক্স্যাক্টলি। এবার 1 লিটারকে আমরা ভেঙে 1000 ml লিখলাম, 1 মোলারকে 1 মোলারই রাখলাম, আর এই পাশে 5 মোল ফেরাস সালফেটকে আমরা কি করলাম? তার আণবিক ভর দিয়ে গুণ করে, অর্থাৎ 56 দিয়ে গুণ করে আমরা গ্রামে নিয়ে আসলাম পরিমাণটা, কারণ লোহার ভর নির্ণয় করতে বলেছে, যেটা আমরা গ্রামে বের করব। ওকে, তাহলে 5 × 56 গ্রাম ফেরাস আয়ন। এবার যেহেতু এই পাশে 1000 ml 1 মোলার, আমাদের জানতে চাওয়া হয়েছে কতটুকুতে? 22 ml 0.3 মোলারের জন্য। তাহলে ঐকিক নিয়ম যে 1 ml 1 মোলারের জন্য যেটা আসবে, এরপরে আমরা একবারেও করতে পারতাম চাইলে, এই লাইনটা বাদ দিয়ে একবারে 22 ml 0.3 মোলারের জন্য। তাহলে 22 ml 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করছে কতটুকু ফেরাসকে? এই পরিমাণটা। তাহলে হিসাব করলে যেটা আসছে 1.848 গ্রাম ফেরাস আয়ন অথবা লোহা। এখানে ফেরাস আয়ন আর ফেরাম, আমাদের যে লোহা, সেই মানে তার পারমাণবিক সংকেত যেটা, প্রতীক যেটা, এটার কি একই, কারণ কি ইলেকট্রনের ভরটা অতি নগণ্য, তাই তো? এই জন্য আমরা আয়রন যা, ফেরাস আয়নও তা একই হিসেবে ট্রিট করছি। ঠিক আছে, তাহলে ফেরাস আয়নের যে ভরটা এখানে, এটাই হচ্ছে আমার এখানে কাঙ্ক্ষিত লোহার ভর। তাহলে পুরো ম্যাথটা আমি একটু সামারি করে দেই, যে লোহার টুকরাটাকে সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করে আমরা ফেরাস সালফেট পেলাম, এবং প্রাপ্ত দ্রবণের পুরোটাকেই আমরা ইউজ করলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে টাইট্রেশন করতে। তারপরে আমরা একদম কি নর্মাল ক্যালকুলেশন করলাম, অর্থাৎ এই পাশ বরাবর চেঞ্জ করছি আর এই পাশ বরাবর চেঞ্জ করছি। তাহলে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করছে 10 মোল ফেরাস সালফেটকে। এটা থেকে আমাদের টার্গেট হচ্ছে কি? যাতে করে আমরা 22 ml 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে জারিত করে যেই ফেরাস মানে আয়রনটা পাই, সেটা গ্রামে বের করতে পারি। ঠিক আছে, ওকে। এর পরের ম্যাথটা একটু দেখে নিই। এরপরের ম্যাথটা বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এর আগেটাও গুরুত্বপূর্ণ ছিল। এখানে বলা হচ্ছে এক টুকরা লোহার চামচকে বা একটি লোহার চামচকে 100 ml লঘু সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করা হলো। প্রাপ্ত দ্রবণের 25 ml-কে 22 ml 0.02 মোলার অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করা হলো। চামচে লোহার পরিমাণ কত? আগের ম্যাথের সাথে এখানে যে বেসিক ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে, আগের ম্যাথে তুমি লোহার টুকরাটাকে একটা নির্দিষ্ট পরিমাণ ফেরাস সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করেছিলে, এবং প্রাপ্ত যে ফেরাস সালফেট পেয়েছিলে সেই পুরোটাকেই তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করেছিলে। কিন্তু এখানকার ঘটনাটা কিন্তু তা নয়। এখানে আমরা লোহার চামচটাকে
প্রথমে 100 ml লঘু সালফিউরিক অ্যাসিডে নিমজ্জিত করছি, যেটা হচ্ছে এই বিক্রিয়াটা। তাহলে এখানে একটু খেয়াল করে দেখি যে এখানে যেহেতু আয়তনটা 100 ml, এখানেও আয়তনটা কত সৃষ্টি হচ্ছে, যেটা 100 ml ধরে নিলাম, হ্যাঁ পুরোটাই। কিন্তু আমাকে নিতে বলেছে কত, প্রাপ্ত দ্রবণের 25 ml। তার মানে এই 100 ml থেকে আমি এবার 25 ml নিয়ে কাজ করব। ঠিক আছে, কি কাজ করব? কাজটা হচ্ছে পরবর্তী অংশে। ওকে, আমি লিখে দিয়েছি এখানে, আলাদা করে লেখার দরকার নেই তাহলে। ওকে, তাহলে পরবর্তী অংশে আমার কাজটা কি, এখানকার 25 ml আমি ইউজ করব। 100 ml এর যে 25 ml, সেখান থেকে আমি এই বিক্রিয়াটা অর্থাৎ এই ফেরাস সালফেটের 25 ml নিয়ে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা তার জারণটা ঘটাবো। তাহলে এখানে ফেরাস সালফেট 25 ml, খেয়াল রাখবো বিষয়টা। আর এর পরবর্তী ক্যালকুলেশনটা কি, ঠিক আগের মতন, অর্থাৎ 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করছে 10 মোল ফেরাস সালফেটকে। এরপরে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারিত করছে 5 মোল ফেরাস সালফেটকে। তারপরে 1 মোলের পরিবর্তে আমরা বাম পাশে লিখলাম 1 লিটার 1 মোলার, আর ডান পাশে 5 মোল ফেরাস সালফেটের পরিবর্তে আমরা কি লিখলাম, 5 মোল ফেরাস আয়ন। এবার 1 লিটারকে 1000 ml বানালাম, আর 5 মোল ফেরাস সালফেটকে গ্রামে নিয়ে চলে গেলাম, 5 মোল ফেরাসকে গ্রামে নিয়ে গেলাম 5 × 56 গ্রাম। এরপরে ঐকিক নিয়ম, 1000 ml 1 মোলারের পরিবর্তে 1 ml 1 মোলার, তার পরের লাইনেই আমাদের প্রশ্নে যেটা দিয়ে দিয়েছে 22 ml 0.02 মোলার। তাহলে 22 ml 0.02 মোলার আমরা আয়রন পাচ্ছি কতটুকু, 0.1234 গ্রাম ফেরাস আয়ন। কেউ কি বলতে পারবে যে এই যে আমি লোহার ভরটুকু পেলাম, এটা কতটুকুর জন্য পেয়েছি? একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে তুমি এখানে 25 ml ফেরাস সালফেটের জন্য এতটুকু ফেরাস আয়ন পেয়েছো, এর ভরটা হচ্ছে এটা। কিন্তু প্রাথমিকভাবে আমার চামচ যেটা, সেটা কি আমি 25 ml এ নিমজ্জিত করার জন্য পেয়েছিলাম নাকি 100 ml এর জন্য? এক্স্যাক্টলি 100 ml এর জন্য আমরা করেছিলাম। তাহলে তুমি এখানে যে ভরটা পেয়েছো সেটা কি 25 ml ফেরাস সালফেট। এই যে এখানে 100 ছিল, এখান থেকে 25 ml নিয়ে ইউজ করে তুমি এতটুকু আয়রনের ভর পেলে। কিন্তু তোমার এটা কততে নিতে হবে, তোমার এটা 100 ml এ কতটুকু সেটা বের করতে হবে, কারণ তোমার চামচটা তুমি নিমজ্জিত করেছিলে 100 ml সালফিউরিক অ্যাসিডে, যেখানে তুমি 100 ml ফেরাস সালফেট উৎপন্ন করেছিলে, সেখানকার 25 ml দিয়ে তুমি এই ম্যাথটা করলে। তাহলে এই ম্যাথে তাহলে একটা পার্ট আমাদের বাড়বে। এই পার্টটা কি, 25 ml নমুনায় লোহার ভরটা হচ্ছে, যেটা বের করলাম আমরা 0.1232 গ্রাম। তাহলে 100 ml এ কত, আমরা ঐকিক নিয়মে বের করলাম 100 ml এ এই লোহার ভরটা দাঁড়াচ্ছে 0.492 গ্রাম। ঠিক আছে, তাহলে এই ছিল এই ম্যাথটা, যেটা পূর্বের ম্যাথটা থেকে কি অনেকটা ডিফারেন্ট বলবো না, এই অংশটা কি সম্পূর্ণ নতুন। এখানে এই ম্যাথটাকে আরেকটু মডিফাই করে দিতে পারে, কি সেটা তোমাকে শুরুতেই লোহার চামচের যে ভরটা সেটা বলে দিতে পারে। ভাইয়া তাহলে আমি কি বের করব, চামচে লোহার পরিমাণ? এক্স্যাক্টলি এখানেই হচ্ছে প্রশ্নটা। ধরো তোমাকে বলে দিল যে একটা লোহার চামচটার ভর তোমাকে বলে দিচ্ছে যে 0.55 গ্রাম, এটা হচ্ছে লোহার চামচের ভর, বা তুমি বলতে পারো এটা হচ্ছে তোমার নমুনার ভর। ঠিক আছে, এবার তোমাকে শেষে বলছে যে চামচে লোহার বিশুদ্ধতার পরিমাণ বা লোহার ভেজালের পরিমাণ বের করতে। এবার আমরা এই চ্যাপ্টারের ঠিক শুরুর দিকের কিছু ঘটনায় চলে যাব। শুরুর দিকের ঘটনাগুলো এরকম ছিল যে যেখানে আমরা কি করতাম, একটা নমুনা থাকলে তার কত পার্সেন্ট ভেজাল, কত পার্সেন্ট বিশুদ্ধ, এটার একটা পার্সেন্টেজ থাকতো, সেটা অনুযায়ী আমরা আগাতাম। এখানেও তাই। এখানে তোমাকে যদি শুরুতেই বলে দিত যে একটা চামচ যার ভর হচ্ছে 0.55 গ্রাম, এবার তুমি আমাকে চামচে লোহার বিশুদ্ধতা বা ভেজাল বের করে দেখাও। তো সবসময় মনে রাখবে কোনো একটা নমুনায় বিশুদ্ধ অংশ ততটুকুই থাকে যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বাকি অংশটুকু যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সেটা হচ্ছে ভেজাল বা অপদ্রব্য। যেমন তুমি যদি 0.55 গ্রাম থেকে এতটুকু হিসাব নিকাশ করে বের করলে 0.492 গ্রাম লোহার ভর, এটাই হচ্ছে তোমার কি বিশুদ্ধ লোহা যেটা বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। তাহলে বাকিটুকু কি, বাকিটুকু ভেজাল। তাহলে এখানে যদি আমি তোমাকে বের করতে বলি বিশুদ্ধ বা
ভেজালের পরিমাণ, তাহলে আমরা কি বের করতে পারবো যে এতটুকু নমুনার মধ্যে আমরা যেহেতু এতটুকু পেয়েছি, এটা এখন পার্সেন্টেজ আকৃতিতে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের পূর্বের যে ম্যাথগুলো সেগুলো অনুযায়ী। ঠিক আছে, তাহলে এই ম্যাথের আরেকটা ক্যাটাগরি হতে পারে যেখানে আমাদেরকে ভেজাল বা কি বিশুদ্ধতার পার্সেন্টেজ বের করতে বলতে পারে। ওকে, পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথটার কোশ্চেনটা হচ্ছে 50 ml কপার সালফেটের দ্রবণকে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইডের সাথে মিশিয়ে প্রাপ্ত আয়োডিনকে 20 ml 0.17 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্বারা বিজারিত করা হলো। নমুনাটিতে কপার আয়নের পরিমাণ বা কপার 2+ এর পরিমাণটা নির্ণয় করো। তো প্রথমে এই ম্যাথটা করতে গেলে এই ম্যাথটা আমাদের পূর্ব পরিচিত কোনো বিক্রিয়ার সাথে মিলছে না, তাহলে এই ম্যাথটা করব কিভাবে আমরা? এখানে আমি যেহেতু কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড যোগ করেছি, তার বিক্রিয়াটা আমার জানা লাগবে এবং এই বিক্রিয়াটা আমরা মুখস্থ করার চেষ্টা করব যে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় আয়োডিন উৎপন্ন হয়, পটাশিয়াম সালফেট উৎপন্ন হয় এবং কি কপার আয়োডাইড উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, ওকে, এবং সমতাকৃত বিক্রিয়া কিন্তু অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে। এবার এখানে প্রাপ্ত যে আয়োডিনটা, প্রথম বিক্রিয়ায় আমরা যে আয়োডিনটুকু পেলাম, এই আয়োডিনটা আমরা সোডিয়াম থায়োসালফেট দ্বারা বিজারিত করছি। এই সোডিয়াম থায়োসালফেট দ্বারা আয়োডিনকে বিজারিত করার পরের বিক্রিয়াটা তো আমরা জানি, এটা আমরা সমতা করেও এসেছি। ওকে, তাহলে এটা হচ্ছে পরের অংশটা। ওকে, এবার তাহলে আমাকে এখানে একটা রিলেশন বের করতে হবে। রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এখানে যদি আমরা অন্তর্বর্তী যৌগ আয়োডিনটাকে ইউজ করি, তাহলে এই আয়োডিনটার ভর বের করতে হবে, অর্থাৎ ম্যাথে স্টেপ বেড়ে যাবে, যেটা আমরা চাচ্ছি না করতে। তাহলে আমরা কি করব? আমরা এখানে আয়োডিন 1 মোল, এখানেও আয়োডিন 1 মোল, তাহলে আমরা যদি ইকুইভ্যালেন্ট করি, তাহলে কার কার সাথে কার ইকুইভ্যালেন্ট করতে হবে? আমার এখানে পরিমাণ দিয়ে দেয়া আছে কার? 20 ml 0.17 মোলার সোডিয়াম থায়োসালফেট এর পরিমাণটা দেয়া আছে। কপারের পরিমাণটা বের করতে হবে। তো কপার সালফেট পরিমাণ বের করা আর কপারের পরিমাণ বের করা একই জিনিস আসলে। তাহলে দেখো তো আমরা এই লাইনটা লিখতে পারি কিনা? কি লাইন? যেহেতু এখানে আয়োডিন তার পরিমাণ সহ দুই জায়গায় কমন পড়ে গেছে, তাহলে আমরা এই বিক্রিয়ার কপার সালফেটের সাথে এই বিক্রিয়ার সোডিয়াম থায়োসালফেটের একটা রিলেশন করতে পারি। কি সেটা? 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন, আবার এদিকে 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট টু কি? 2 মোল সোডিয়াম থায়োসালফেট। তাহলে এই 1 মোল আয়োডিনকে কনস্ট্যান্ট ধরে বা কমন ধরে আমরা একটা সম্পর্ক পেলাম যে 2 মোল কপার সালফেট আর 2 মোল সোডিয়াম থায়োসালফেট কি ইকুইভ্যালেন্ট পরস্পর। এবার আমাদের ম্যাথটা অনেক সহজ হয়ে গেল। কিভাবে? দেখো, যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল কপার সালফেট, তাহলে দুই পাশে 1 1 করে নিলাম। বাম পাশে 1 মোল সোডিয়াম থায়োসালফেটের পরিবর্তে আমরা কি লিখছি? দেখো, 1 লিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট, আর এই 1 মোল কপার সালফেটের পরিবর্তে প্রথমে 1 মোল কপার 2+, তারপরে 1 মোলকে তার পারমাণবিক ভর দিয়ে গুণ করলাম, তাহলে 63.5 গ্রাম কপার 2+। এটা কতটুকুর জন্য পেয়েছি? 1 লিটার 1 মোলারের জন্য। ওকে, তাহলে 1000 ml 1 মোলারের জন্য কি ওইটাই, কিন্তু আমাকে দিয়ে দিয়েছে কতটুকু? 20 ml 0.17 মোলার। তাহলে ওই পরিমাণের জন্য আমরা যদি ঐকিক নিয়মটা করি, তাহলে রেজাল্টটা কত দাঁড়াচ্ছে? রেজাল্টটা দাঁড়াচ্ছে 0.2159 গ্রাম কপার 2+। তাহলে এটাই কি আমার নমুনাটিতে কপারের পরিমাণ। তো তাহলে এই ম্যাথটা একটু অন্যরকম একটা ম্যাথ ছিল, একটু ব্যতিক্রমধর্মী ম্যাথ ছিল। এই ম্যাথটা আমরা একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব, কারণ যেহেতু পূর্বের সাথে মিলছে না। আর বিক্রিয়া দুইটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। এরকম টাইট্রেশনের ম্যাথগুলোতে বা ভর সংক্রান্ত ম্যাথগুলোতে আমরা এই কাজটা কিন্তু এর আগেও করে এসেছি এবং এখনও করতে পারি। কি সেটা? বিক্রিয়াটাকে বা ম্যাথটিকে 2 ধাপে না করে আমরা কি করতে পারি? 1 ধাপে নিয়ে আসতে পারি। কিভাবে? এই যে দুইটা বিক্রিয়াকে তাদের পরিমাণ একটা কমন জিনিস থাকছে এবং তার পরিমাণটাও সেম, এখানেও 1 মোল 1 মোল, তাহলে ইকুইভ্যালেন্ট করা যায়। কেউ কোশ্চেন করতে পারো, ভাইয়া এখানে যদি এই আয়োডিনটা 2 মোল হতো আর এইটা 1 মোল হতো, তাহলে কি করতাম? তাহলে নিচের এই বিক্রিয়াটাকেও কি করতাম? 2 দিয়ে গুণ করে দিতাম। তাহলে এখানেও 2 মোল আয়োডিন, এখানেও 2 মোল আয়োডিন, তখন এটা 2 হতো আর এটা 4 হয়ে যেত। তখন ওইভাবে ইকুইভ্যালেন্সের রিলেশনটা আমরা করতাম। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আয়োডোমিতির একটা ম্যাথ করব এবং এর পরবর্তীতে আমরা বিয়ার্ট ল্যাম্বার্ট সূত্রের
আলোচনা শুরু করব এই চ্যাপ্টারের যে লাস্ট এবং ইম্পর্টেন্ট টপিকটা। ওকে, তাহলে নেক্সট ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।